আমার নিজের একটা ব্যক্তিগত দুর্বলতা আছে তাদের প্রতি। তারা এই মাখিয়া সরকার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু তারা যে এইভাবে নষ্ট হয়ে যাবে এটা কখনো কল্পনা করে নেই। এটার জন্য প্রধানত প্রফেসর ইউনূসকে আমি দায়ী করবো, যে তিনি তাদেরকে কেন এই উপদেষ্টা পরিষদে ঢোকালেন। এই যে 23-24 বছরের ছেলেকে মন্ত্রী পদে ঢুকিয়ে দিয়ে তাদেরকে নষ্ট করে দিলেন। তারা তাদের বাবাকে কন্ট্রাক্টর বানিয়েছে, এপিএসগুলাকে চাঁদাবাজ বানিয়েছে, নানান ধরনের কাজ করেছে। এটা তারা যদি বাইরে থাকতো, তাদের দলটা অনেক মজবুত থাকতো, এরাই বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারতো। বিএনপি যদি কোনো কারণে কখনো ব্যর্থ হয়, এরাই হয়তো সেই এই অবস্থান, সেই শূন্যস্থান পূরণ করতে পারতো। কিন্তু এখন জনগণ তাদের উপর থেকে সকল এদের এই এক বছরের কর্মকাণ্ডে এদের উপরে জনগণের এখন আর আস্থা নেই। সুতরাং এটা বাংলাদেশের জন্য একটা ক্ষতি হলো। এটা অনেকে মনে করতে হতো বিএনপি তো ভালোই হলো না, এটা ভালো হওয়ার দরকার নেই। বিএনপি এমনিতেই জনপ্রিয় দল, কিন্তু আরও দু একটা জনপ্রিয় দল দরকার। এবং এনসিপির মধ্যে সেই ছিল, তারা আফটারঅল একটা সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা যেইভাবে এই ক্ষমতার গন্ধ পাওয়ার সাথে সাথে যে ব্যবসায়ীদের কাছে আত্মসমর্পণ করলো, তাদের কাছ থেকে পাজেরো গাড়ি, এই গাড়ি সেই গাড়ি নিল, তাদের কাছ থেকে অফিস নিল, তাদের কাছ থেকে অর্থ সাহায্য নিল, তাদের টাকা হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে, এটা তো কোনো প্রয়োজন ছিল না। তাদেরকে এই অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়াই উচিত ছিল না। তারা তাদের দলটাকে গঠন করতো ভালোভাবে, ছাত্রদেরকে বুঝাতো, এবং দেশবাসীর মধ্যে তারা যদি এই 64টি জেলায় ছড়িয়ে গিয়ে সাধারণ মানুষকে বুঝাতো যে আমরা আর কোনো কিছু চাই না, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। কিন্তু তারা এই বিভিন্ন ধরনের দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সাথে মিলে তাদের অর্থ আনুকূল্য নিয়ে তারপর জনগণকে বুঝাবে, এটা জনগণ এটা অ্যাকসেপ্ট করবে না। তার মানে বিএনপি বুঝতে পারছে যে সুষ্ঠু গণতন্ত্রের জন্য একটি শক্তিশালী বিরোধী দল দরকার, এবং বিএনপির নিজেকে তো অনেক করতে হবে, সংশোধন করতে হবে নিজেদেরকে। আমাদের মতো বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে গভীর রাতে ঘুমানোর আগে একটা প্রতিজ্ঞা করতে হবে যে আমরা আর কোনো দুর্নীতি করব না, দেশ আমাদের কাছে সবার উপরে। নিশ্চয়ই সম্ভব না। না, কেন সম্ভব না? তারা তো এই 17 বছর অনেক সাফার করেছে। বিএনপি যত নেতাকর্মী নিহত হয়েছে, গুম হয়েছে, এখন অর্জন করতে যাচ্ছে বেশি, যে 17 বছর তো সবকিছুর থেকে বঞ্চিত ছিলাম। বঞ্চিত হলে তবুও তাদের এই যে সাফারিং, এটা এখন অনেক কিছুই তারেক রহমানের উপর নির্ভর করে। তাকে এই যে পুরানো ধ্যান ধারণা ছেড়ে দিয়ে, বা যেভাবে এতদিন রাজনৈতিক দলটি চলেছে, নতুন রাজনীতি শুরু করতে হবে, নতুন বাংলাদেশের রাজনীতি। জনাব হাফিজ, বিএনপি যে বলছেন যে একটা শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তা অনুভব করে এবং সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থে তা হয়তো দরকার, অবশ্যই দরকার, তাহলে বিএনপি পিআর পদ্ধতি চায় না কেন? মানে চেক অ্যান্ড ব্যালেন্স তো সেখানে হবে, অন্তত উচ্চ কক্ষে তো চাইতে পারে। এই পিআর হলো বিদেশি কনসেপ্ট। বাংলাদেশের জনগণ নিম্ন কক্ষে মানলাম, উচ্চ কক্ষে আপনি বাংলাদেশের গ্রামে গঞ্জে, মেঘনা নদীর পাড়ে, তিস্তা নদীর পাড়ে একেবারে হতদরিদ্র যে মানুষ, যার একটাই মাত্র প্রাইড যে সে একজন ভোটার, সে ভোটটা দেওয়াই তার একমাত্র, এবং সে ভোটটা দেওয়ার সময় অনেক চিন্তা ভাবনা করে দেয়। বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে, সাধারণ মানুষ কখনো ভোট করে না, ভুল করে না। তারা দেখে শুনে অ্যাভেলেবল ক্যান্ডিডেটদের মধ্যে বেস্ট ক্যান্ডিডেটকে বা বেস্ট অ্যাভেলেবল পার্টিকে তারা নির্বাচিত করে। কিন্তু এখন সেই মেঘনাপাড়ের সেই দরিদ্র কৃষক, সে তো ইভিএমও যেমন বুঝে না, তার পক্ষে মুশকিল। একইভাবে তিনি যখন ভোট দিতে যাবেন, যদি দেখেন কোনো প্রার্থী নাই, কোনো একটা মার্কাকে আম মার্কা বা জাম মার্কায় ভোট দিতে হবে, তাহলে তিনি কার কাছে যাবেন বিপদে? সেটা নিম্ন কক্ষতে আমি মানলাম যে সেখানে প্রার্থী থাকবে, কিন্তু উচ্চ কক্ষতে সমস্যাটা। উচ্চ পক্ষের কোনো, আমি আমার ব্যক্তিগত মতটা বলি, উচ্চ পক্ষের কোনো দরকার নেই বাংলাদেশে। এটা দেশটা তো বাংলাদেশ। এখানে এই যে এক বছর ধরে তো একটা অন্তর্বর্তীকালীন সরকার তো এক বছর পার করেছে। কি সংস্কার তারা করেছে? সমাজ দেখে কোন ক্ষতটি তারা নিরাময় করেছে, কোন ক্ষতে তারা ওষুধ দিতে পেরেছে। পুলিশ যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ধসিয়ে দিয়েছে, তো পুলিশের তো কিছুই করতে পারেনি, বিচার বিভাগেরও কিছু করতে পারেনি। মানে কোথাও আমি তো দেখি না তাদের কোনো অ্যাচিভমেন্ট, আমি দেখি না।